স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার বাংলা বিষয়ের প্রথম যে গল্প ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। একেবারে 100% ভরসা রেখে সাজেশন এবং তার উত্তর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে, তার সঙ্গে সামগ্রিক আলোচনা। তাই ধৈর্য সহকারে মাত্র এই কয়েক মিনিট ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের সমাধান হবে এই ছুটি গল্পটি এবং সঙ্গে পাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে সাজেশন। দেখে নাও কিভাবে আমি সাজেশনটি তুলে ধরেছি, কত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। দেখো, প্রথমে গল্পের উৎস, গল্পের প্রধান চরিত্র, গল্পের মূল বিষয়বস্তু, এভাবে সাজেশন তুলে ধরা হয়েছে। যে কোনো স্কুলে 100% ভরসা রেখে কমন পাবে, কথা দিচ্ছি। এরপর দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, 1 নম্বর প্রশ্ন, তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, এরপর দেখো 3 নম্বর প্রশ্ন। এইভাবে মোট 12টি প্রশ্ন অর্থাৎ উত্তর তোমাদের কাছে তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। বিশেষ করে তোমাদের যে বলার বিষয় যে এই ছুটি গল্পের মূল বিষয়বস্তু বা কেন্দ্রীয় বিন্দু কি, সেই ছুটি গল্পের মূল বিষয়বস্তু যদি জেনে নাও, তাহলে যেইভাবে প্রশ্ন আসুক পারবে, সাজেশন করে যাবে। যদি অন্যভাবেও প্রশ্ন আসে, তারও উত্তর কিভাবে দেবে তা আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। মনে রাখবে, প্রথম এই গল্পটি জানতে গেলে এই গল্পের উৎস জানতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর 1892 সালে অর্থাৎ গল্পটি 1299 বঙ্গাব্দে এটি প্রকাশিত হয় এবং সাধনা পত্রিকা। পরবর্তীকালে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত হয় এই ছুটি গল্পটি, অর্থাৎ রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের অন্তর্গত এই ছুটি গল্পটি। এরপর আসা যাক গল্পের প্রধান চরিত্র কি কি রয়েছে। না, গল্পের কেন্দ্রবিন্দু যাকে কেন্দ্র করে এই গল্পের আবর্তন বিবর্তন, সেই মেন চরিত্র হলো ফটিক। এছাড়া এই গল্পটি তোমরা যদি পড়ো, আগে সাজেশন করার পূর্বে অবশ্যই টেক্সট বইটি তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, গল্পটি আগে টেক্সট বই রিডিং পড়বে, তারপরেই সাজেশন করবে, তাহলে তোমাদের 100% উত্তর দিতে পারবে। আর না হলে অনেক সময় হয়তো যে লাইনটি আমি সাজেশন হিসাবে দিয়েছি, হয়তো তার পাশের লাইন দিয়েছে, একই উত্তর হবে। সেক্ষেত্রে তোমরা হয়তো বলবে যে স্যার প্রশ্নটা কমন আসেনি। তাই আগে টেক্সট বইটি রিডিং পড়ো, তারপরে আমাকে কমেন্ট করে জানাও। আর কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকো, সেখান থেকেই তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে পিডিএফ পাবে এই উত্তর যেটা দেখছো, তা অবশ্যই আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। আমি এই ভিডিওর মধ্যে একটি কোড বলবো, সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে, আর অন্য কিছু লিখবে না, শুধু কোডটি লিখবে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে শুধু কোডটি বললে অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। তার পূর্বে এই গল্পের যে মূল যে বিষয়, এই বিষয়টি জেনে নাও, তাহলে তোমাদের কাছে গল্পটি সহজ হবে অনেকখানি এবং উত্তর দিতে পারবে একেবারে নিশ্চিন্ত মনে। দেখো, প্রধান চরিত্র ফটিক, যাকে কেন্দ্র করে এই গল্পের আবর্তন বিবর্তন। এছাড়া রয়েছে ফটিকের মা এবং ফটিকের ভাই হচ্ছে মাখনলাল এবং তার মামা হচ্ছে বিশম্বর বাবু। এছাড়া ফটিকের মামা সাথে তার মামি এবং ফটিকের যে সমবয়সী যে বন্ধু, যাদের নিয়ে প্রথম গল্পের সূচনা, যে আমরা দেখতে পাবো গল্পটি তোমরা যদি ভালো করে দেখো, যে গ্রামীণ প্রকৃতি পরিবেশে কিভাবে বড় হবে, তার সমবয়সী বন্ধুদের সাথে কিভাবে মেলেমেশে খেলাধুলা করবে, নদীর ধারে সেই কাঠের গুঁড়ি কিভাবে গড়িয়ে গড়িয়ে নিয়ে সেটাকে খেলার প্রসঙ্গ রয়েছে, এবং তার ভাই এসে কিভাবে সেই কাঠের গুঁড়ির উপরে বসবে। অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে বড় হওয়া ফটিকের যে গল্প, প্রথমেই আমরা প্যারাই পাবো। অর্থাৎ প্রকৃতি এবং ফটিক, গ্রাম্য প্রকৃতি এক হয়ে গেছে। পড়াশোনার প্রতি অবহেলা, পড়াশোনার প্রতি গুরুত্ব নেই, ভাইয়ের সাথে খুনসুটি এনি টাইম লেগে আছে, মায়ের কাছে বকুনি, সব কিছুর মধ্যে যেন একটা মেলেমেশে সুন্দর জীবনযাপন করছিল ফটিক। হঠাৎ ঠিক গল্পের দ্বিতীয় পার্ট, কার আবির্ভাব হবে? তার মামা বিশম্বর বাবু। যখন ফটিকের মার কাছে জানতে পারবে তার এই ফটিক তার অবাধ্য, পড়াশোনা পারে না, তখন তার মামা উপদেশ দেবে যে ফটিককে কোথায় নিয়ে যাবার জন্য, না কলকাতায় নিয়ে গিয়ে সেখানে পড়াশোনা করাবে এবং মানুষ করবে। ফটিকও প্রথমে শুনে এই কলকাতা মানে অনেক ভালো, তাই ফটিকও রাজি হয়ে গেল। বেশ খুব আনন্দে যাবার আগে তার হুড়ি, তার যা কিছু ছিল সমস্ত কিছু তার ভাইকে দিয়ে দিল।
বেশ আনন্দ। কিন্তু সেখানটায় একদিন দুদিন যাবার পর জানতে পারে যে এই জগৎ তার জগৎ নয়। যে জগতে সে লালিত পালিত সেই জগৎ তার কাছে কেমন ছিল, আর এই শহুরে কলকাতাময় জীবন সম্পূর্ণ আলাদা। তাকে যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে মানসিকভাবে। স্কুলে গিয়ে সকল সময় অপমানিত, মামির কাছে বকুনি, যেন তাকে ধীরে 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 সবকিছু মনে করে দিচ্ছে সেই গ্রাম্য সংস্কৃতি পরিবেশে বড় হওয়া। এবং জ্বর হলে একমাত্র যে আদর পেত তার মায়ের কাছে, সেই মায়ের ভালোবাসার কথা যেন তার মনে পড়ে যাচ্ছে। এরপরেই গল্পের মূল যবনিকা, অর্থাৎ গল্পের 3টে পার্টে ভাগ করো। 1, গ্রাম্য প্রকৃতি পরিবেশে ফটিকের বড় হয়ে যাওয়া। আর 2, কলকাতায় আসার পর ফটিকের মনস্তত্ত্বের যে পরিবর্তন এবং সেখানে কিভাবে সে দিশেহারা হয়ে যাবে। অর্থাৎ গ্রাম্য প্রকৃতির সাথে শহরের প্রকৃতি খাপ খায় না। তাকে অভিযোজন করার চেষ্টা করলেও ফটিক কোনোদিনই অভিযোজন করতে পারছে না। তাই শেষ অবধি কি করলো, তার মামার কাছে বললো, আমাকে আমার বাড়ি কবে নিয়ে যাবে। তখন মামা বলছিল যে ছুটি পড়লে, তোমাকে স্কুলে ছুটি পড়লে আমাকে তোমার বাড়ি নিয়ে যাব। বেশ, কিন্তু এই ছুটি অবধি হয়তো তার মনস্তত্ত্ব, তার বিবেক আর বোধ হলো না। তাই যখন প্রচন্ড জ্বর হলো, সে জানে তার মামাইকে বললে বকুনি বা লাঞ্ছিত ছাড়া কিছুই হবে না। সে জানে এই জ্বরে একমাত্র তাকে রক্ষা করতে পারে, ভালোবাসা দিতে পারে তার মা। মায়ের কথা মনে পড়লো। সে বাড়ি যাবার জন্য ঘর থেকে বেরিয়ে পড়লো, কিন্তু যেতে পারলো না। পুলিশ এবং বিশ্বম্বর বাবুর চেষ্টা সে বাড়ি ফিরে এলো, কিন্তু প্রচন্ড জ্বরে তার শরীর একেবারে দিশেহারা। তখন সে বলল একটু মাকে ডেকে দেওয়ার জন্য। মাকে খবর দেওয়া হলো, কিন্তু মা আসার পূর্বে ফটিকের ধীরে ধীরে শরীর মন একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। এক সময় তার মা কোলের পাশে বসলো, বলল, হয়তো আমার শেষ, আমার জীবনের ছুটি হয়ে গেছে মা, আমি একেবারে ছুটিতে চলে গেলাম। অর্থাৎ যে ছুটিতে যাবার কথা ছিল তার নিজের বাড়ি, সে সমস্ত কিছু বিসর্জন দিয়ে একেবারে ছুটি অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল। অর্থাৎ গল্পটি একটি খুব অসাধারণ। অর্থাৎ প্রকৃতি পরিবেশ এবং গ্রামের শহুরে পরিবেশ কোনোদিন নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব নয়। যদি প্রকৃতির পরিবেশে থাকতোই ফটিক, সে ফটিক আরো প্রাণবন্ত হতো, আরো উৎসাহী হতো, কোনোদিনই সেইভাবে তাকে চির বিদায় চলে যেতে হতো না। অসাধারণ গল্প, অসাধারণ। এবার এই যে গল্পটি তোমরা শুনলে, এই গল্পটি তোমরা টেক্সট বই পড়ো, তাহলে আরো তোমাদের কাছে সহজ হবে। আমি তোমাদের সুবিধার্থে সাজেশনের পূর্বে ভালো করে দেখবে, গল্পের মূল বিষয়বস্তু তোমাদের কাছে তুলে ধরেছি। তারপরে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তাহার উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে, অর্থাৎ গল্পের একেবারে প্রথম পর্যায়ে আমরা দেখব কিভাবে তারা একটি শালকাঠের গুঁড়ি কিভাবে নদীতে নামাবে, সেই নিয়ে প্রথম এই প্রশ্নটি আমি দিয়েছি। টেক্সট বইটি রিডিং পড়বে, তারপরেই সাজেশনটা দেখবে। আর যে এই যে প্রশ্নগুলি দেখছো, এর উত্তরগুলি পাবে আমার এই ভিডিও যে দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে যেমন ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন বিষয়ের সাজেশন লিঙ্কগুলি ছিল প্লেলিস্ট আকারে। এখানে সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন বিষয়ের সাজেশন প্লেলিস্ট আকারে লিঙ্ক থাকবে। তার ঠিক নিচে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে। সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গিয়ে আমি যে কোডটি বলছি, এই কোডটি শুধু মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে, অন্য কিছু লিখবে না, শুধু কোডটি লিখবে। কিন্তু আগে হাই লিখবে, তারপরে কোড লিখবে, দেখবে অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 11B21। আবার বলছি 11B21। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে। আবার একবার কোডটি বলছি 11B21। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে, আগে হাই লিখবে, তারপর এই কোডটি মেসেজ করো, সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে।
আর অবশ্যই আমি যে প্রশ্নগুলি তুলে ধরেছি এবং বিষয়বস্তুটি বলেছি ভালো করে দেখো। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, কারণ পূর্বাপেক্ষা আর একটি ভালো খেলা, অর্থাৎ যখন তার ভাই মাখনলাল এসে যখন ওই গুড়ির উপরে বসবে তখন আর একটি খেলা, অর্থাৎ ওই মাখনলাল সহ গুড়িটাকে গড়ানোর জন্য একটি নতুন খেলা উদ্ভব হবে, এই দ্বিতীয় প্রশ্ন। এরপর দেখো তৃতীয় যে প্রশ্ন রয়েছে, বিধবা এ প্রস্তাব। বিধবা অর্থাৎ কি? ফটিকের মা হচ্ছে বিধবা, তার বাবা হচ্ছে নেই। এখানে বিধবা কার প্রস্তাব রয়েছিল? তার মামা যে প্রস্তাব দিয়েছিল যে তাকে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া করাবে এবং মানুষ করবে, সেই প্রস্তাবে রাজি হয়েছিল। এটা 3 নম্বর প্রশ্ন, ভালো করে দেখবে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন বালাই আর নাই, অর্থাৎ কাকে বালাই বলা হয়েছে? না ফটিককে। 13-14 বছর বয়সে কাজে কর্মে নেই, পড়াশোনায় নেই, তাই মামা বাড়িতে গিয়ে কিভাবে সে বিরক্তিকর, সেই বিষয়টি এই 4 নম্বর প্রশ্নে তুলে ধরা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, শহরে গিয়ে প্রথমে যে উৎসাহী ছিল শহরে যাওয়ার জন্য, দ্বিতীয়ত যখন শহরে গিয়ে দেখলো কোথায় এসে পড়েছেন, একাকিত্ব, প্রভুহীন কুকুরের মতো। দেখো প্রশ্নটি ভালো করে দেখবে, এই 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হতে দেখো, এমন অবস্থায় মাতৃবঞ্চা আর কেউ, অর্থাৎ যখন জ্বর হবে সে জানে এই জ্বরের সময় মা যতই বকু, এই মায়ের মাত্র মাথা বলি দিয়ে আদর করতে পারে, আর কেউ করতে পারে না, কারণ সে তো দুষ্টু। প্রকৃতির পরিবেশে নিজের প্রাণবন্তকে প্রকৃতি পরিবেশে তুলে ধরছে, কিন্তু এই কলকাতা পরিবেশে সেই প্রাণবন্ত শোভা পায় না। চারদিকে দেয়াল আর পাথর দিয়ে গাঁথা, সেখানে আকাশ মাঠ কোথায়? এই জন্য বলছে এই যে অসুখ, এই যে জ্বরের অবস্থা, একমাত্র মাই তাকে সেবা শুশ্রূষা করতে হবে। 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, স্কুলে এত বড় নির্যাতন, এত বড়, অর্থাৎ কলকাতার স্কুলে গিয়ে মানুষ হবে কি, সেখানে গিয়ে সবার থেকে সব থেকে পিছিয়ে পড়া, ধীরে ধীরে পড়াশোনা না পারা, সেখানেও লাঞ্ছনা, সেখানেও বঞ্চনা, তারই এখানে 7 নম্বর প্রশ্নে ফুটে তুলে ধরা হয়েছে। 8 নম্বর প্রশ্নে কি, না নিজের হীনতা ও দৈন্য তাহাকে মাটিতে, অর্থাৎ সে যে পড়া পাচ্ছে না, মানিয়ে নিতে পারছে না, তার জন্য নিজেকে প্রচুর, তার জন্য বারবার সেই গ্রামে আবার ফিরে যেতে চেয়েছে, সেই তার সহপাঠীদের পেতে চেয়েছে। শহরে সে মানিয়ে নিতে পারছে না, অর্থাৎ শহুরে পরিবেশ আর গ্রামীণ পরিবেশ এক হতে পারে না। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, পরদিন প্রাতকালে, অর্থাৎ কি সকাল সকাল ফটিক তার বাড়ি যাবে বলে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু যেতে কি পারে? কলকাতা থেকে নিজের গ্রামে ফিরে আসা কি সম্ভব হয়? চারদিক খোঁজাখুঁজি পড়ার পর বিশ্বম্বরবাবু পুলিশের সহযোগিতা তাকে ধরে আনলো, কিন্তু সে প্রচন্ড জ্বর। এই 9 নম্বর প্রশ্নে তা তুলে ধরা হয়েছে। 10 নম্বর প্রশ্নে কি, মা এখন আমার, অর্থাৎ কি মাকে ডাকবে মামা, ডাক করে যখন দেখবে তখন ফটিকের অবস্থা খুব খারাপ, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। হ্যাঁ, আর তারই সেই মায়ের কাছে গিয়ে বলছে আমার শেষ ছুটি হয়ে গেছে, আমার যাবার সময় হয়ে গেছে, হয়তো আমি নিজের বাড়ি যেতে পারিনি, কিন্তু আমি সমস্ত ছেড়ে আমার ছুটির দেশে চলে যাওয়া, চির বিদায়। একবার দুঃখ, শেষের দিকে গল্প পড়লে যেন চোখ ফেটে উঠবে। দেখো এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, ফটিক চরিত্রটি আলোচনা। অসাধারণ, অসাধারণ। দেখো প্রথম ভূমিকা, শিশুসুলভ চপলতা, শিকড়বতী টান, বিবেকবোধ, মায়ের প্রতি টান, এই যে শেষ কথা এবং তার উপসংহার। এরপর 12 নম্বর প্রশ্ন, দেয়ালের মধ্যে আটকায়া, অর্থাৎ কি শহরের পরিবেশে গিয়ে চারদিকে দেয়াল, কোথায় খেলাধুলার জায়গা নেই। যে রবীন্দ্রনাথ গ্রাম্য প্রকৃতিকে তুলে ধরেছে, যে খেলার মাঠকে তুলে ধরেছে, খেলার জায়গাকে তুলেছে, সেটা কলকাতায় নেই, মানায় না। সেই 12 নম্বর প্রশ্নে কিন্তু তুলে ধরেছে। এরপর দেখো দেখতে পাবে হচ্ছে অতিরিক্ত 3টি তুলে ধরছি। ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থায় ছিল, ছুটি গল্পে কিশোর মনস্তত্ত্বের যে প্রকাশ ঘটেছে, এবং ছোট গল্প হিসাবে ছুটি গল্পটির নামকরণের সার্থকতা। এবং নিচে কি লিখেছি দেখো, উপরে উত্তরগুলি ভালো করে দেখো, তাহলে যে এই যে ফটিক চরিত্রের মধ্যে রয়েছে বা বিষয়বস্তু রয়েছে, যে গল্পের সার্থকতা, তাহলে অন্যান্য যে প্রশ্নের উত্তরগুলি আরামসে দিতে পারবে। আর এই জন্য বারবার বলছি, আগে টেক্সট বইটি রিডিং পড়ো, বিষয়বস্তু বা আলোচনা বা প্রসঙ্গ ভালো করে দেখো, তারপর এই যে সাজেশন তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে, সাজেশনটি করে যাও। আমি ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু লিখবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে তোমাদের কাছে, এই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি দিচ্ছি। তার জন্য একটাই অনুরোধ, প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয় তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে পাবে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে, উত্তর সহ কিন্তু। দ্বিতীয় সেমিস্টার সব বড় প্রশ্ন, আজ থেকে ফলো রাখো, প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।